মনে করো একটা ব্যবসায় তুমি 100 টাকা ইনভেস্ট করলে। প্রথম বছর এই ইনভেস্টমেন্ট থেকে তুমি পেলে 50 টাকা, পরের বছরে তুমি পেলে 50 টাকা। তো তাহলে তোমার এই যে 100 টাকার ইনভেস্টমেন্ট, এটা ফেরত আসতে কত দিন সময় লাগলো? এই প্রশ্নটা যদি আমি তোমাকে করি তাহলে এটার উত্তর কি হবে? অবভিয়াসলি 2 বছর লাগলো। কারণ হচ্ছে প্রথম বছরে 50, দ্বিতীয় বছরে 50, 100 টাকা উঠে আসতে আমাদের 2 বছর সময় লাগলো। এই যে 2 বছরে আমার বিনিয়োগকৃত অর্থ ফেরত আসলো, এই যে 2টা বছর, এটাকে বলা হচ্ছে পে ব্যাক পিরিয়ড, বা কত দিনে অর্থ ফেরত আসছে এই জিনিসটাকে বোঝানো হয়। তো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের এই যে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ যে রয়েছে এর মধ্যে দ্বিতীয় যে পদ্ধতিটা, অর্থাৎ সনাতন পদ্ধতি, পে ব্যাক সময় পদ্ধতি, এটা নিয়ে মূলত আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং আমাদের এই মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্তের এই ভিডিওতে আমরা এই পে ব্যাক সময় কিভাবে নির্ণয় করে এবং এর সুবিধা এবং অসুবিধা, এই জিনিসগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং আমি আশা করব এই ভিডিও দেখার পর তোমাদের এই পে ব্যাক সময় নির্ণয় নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না। অর্থাৎ এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো সুতরাং আমরা কিন্তু এই পে ব্যাক পিরিয়ড কিভাবে নির্ণয় করে এবং এর সুবিধা এবং অসুবিধা খুব মনোযোগ দিয়ে তোমরা দেখবে, যাতে করে পরীক্ষায় উত্তর করতে পারো। এবং তোমরা পুরো ভিডিওটা থেকে কি শিখলে এটার নিজেদেরকে যাচাই করার জন্য কিন্তু লাস্টে বা ভিডিও শেষে কিন্তু তোমাদের জন্য বেশ কিছু এমসিকিউ রয়েছে। তো চলো আমরা প্রথমে আসি। আমাদের যে পে ব্যাক সময় পদ্ধতি, যদি অর্থের আন্তঃপ্রবাহ সমান হয় সেক্ষেত্রে আমরা এইভাবে আমাদের পে ব্যাক সময় পদ্ধতি নির্ণয় করতে পারি। বিনিয়োগ পরিশোধকাল, প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ, যেটা আমরা একদম ভিডিওর শুরুতে দেখলাম। এরপর এখানে যে প্রশ্নটা, যেটা হচ্ছে আন্তঃপ্রবাহ সমান মানে কি? আন্তঃপ্রবাহ সমান মানে হচ্ছে ওই যে আমরা একদম প্রথম যে উদাহরণটা দেখলাম, প্রতি বছরে আন্তঃপ্রবাহ যদি সমান হয়ে থাকে, অর্থাৎ এই যে 50 টাকা 50 টাকা 50 টাকা, এটা যদি সব প্রতিটা বছরে সেম থাকে, এটা হয়ে যাবে আন্তঃপ্রবাহ সমান। আর যদি এরকম হয় কোনো বছরে 50, কোনো বছরে 100, কোনো বছরে 20, এটা হয়ে যাবে আন্তঃপ্রবাহ অসমান। সো তার মানে আমরা বলতে পারি অর্থের যে আন্তঃপ্রবাহ যদি সমান হয় সেক্ষেত্রে এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা যদি একটা ম্যাথ দেখি, দেখো এখানে কি বলা আছে, যে মনে করো কোজান একটি প্রকল্পে 3 লক্ষ টাকা বিনিয়োগ প্রয়োজন। উক্ত প্রকল্প থেকে প্রতি বছর 50,000 টাকা নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে। আগামী 10 বছর পর্যন্ত অব্যাহত থাকবে এবং এক্ষেত্রে উক্ত প্রকল্পের পে ব্যাক সময় নির্ণয় করো। অর্থাৎ এখান থেকে আমাদের উক্ত প্রকল্পের পে ব্যাক সময় আমরা দেখতে পেলাম। সো এখানে বলা আছে পে ব্যাক সময়ের যে সূত্রটা, প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। সো আমরা এখানে প্রাথমিক বিনিয়োগ পেলাম 3 লক্ষ টাকা, এরপর আসে বার্ষিক যে নগদ আন্তঃপ্রবাহ, সেটা আমরা পেলাম 50,000 টাকা, এবং প্রকল্পের যে আয়ুষ্কাল সেটা আমরা পেলাম 10 বছর। সো তার মানে এখান থেকে আমাদের পে ব্যাক সময়ের যে সূত্রটা আমরা পেলাম, প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ, এবং এখান থেকে আমাদের যে প্রশ্ন দেয়া আছে এখান থেকে আমরা এনসিও পেলাম, এনসিবি পেলাম, প্রকল্পের আয়ুষ্কাল পেলাম। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে কিন্তু আমরা পাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত যে পে ব্যাক সময় সেটা হচ্ছে 6 বছর। তো এটাই ছিল, কিন্তু মূলত যখন আমাদের সমান নগদ প্রবাহ থাকবে সেক্ষেত্রে আমরা কিভাবে পে ব্যাক সময় নির্ণয় করব সেটা। সো প্রাথমিক বিনিয়োগ তার মানে হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো, যেটাকে আমাদের এই যে প্রাথমিক বিনিয়োগ বলা হয়, এবং এরপরে তো আমরা পেলাম আমাদের এনসিবি বা হচ্ছে বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। সো এইভাবে আমরা মূলত আমাদের পে ব্যাক পিরিয়ডটা নির্ণয় করবো। এখানে কিন্তু খুবই ইজি ভাবে করা যায়, সেটা হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা বিনিয়োগ প্রয়োজন এবং প্রতি বছর যদি 50,000 টাকা করা হয়, যে কোনো একটা মানে যে কোনো স্টুডেন্টই কিন্তু এটা ক্যালকুলেশন করতে পারবে। তো 3 লাখ ডিভাইডেড বাই 50,000। এরপরে আমরা আসি, যদি আমাদের আন্তঃপ্রবাহ অসমান হয় সেক্ষেত্রে আমাদের যে সূত্রটা এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি, অর্থাৎ হচ্ছে যদি আমাদের আন্তঃপ্রবাহ অসমান হয় সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এ সমান সমান যে বছরে ক্রমযোজিত আন্তঃপ্রবাহ প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি হয়, সি সমান সমান এ বছরে অর্জিত ক্রমযোজিত আন্তঃপ্রবাহ, ডি সমান এ বছরের পরবর্তী বছরের অর্জিত ক্রমযোজিত আন্তঃপ্রবাহ, এবং সবশেষে এনসিও সমান সমান প্রাথমিক বিনিয়োগ। সো তার মানে এখান থেকে আমরা এ সমান এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি আমরা নির্ণয় করলাম। তো আমরা এ, সি, ডি এবং এনসিও। তো এখানে অসমান মানে হচ্ছে প্রথম বছরে 100, যেটা আমরা অলরেডি আলোচনা করলাম, দ্বিতীয় বছরে 200, অর্থাৎ যখন আন্তঃপ্রবাহটা সমান হবে না,
বা একটা বছরও যদি অসমান হয় সেটা কিন্তু পুরোটাই আমার অসমান আন্তঃপ্রবাহ হয়ে যাবে। তো এবার যদি আমরা প্রশ্ন দেখি, দেখো এখানে কি বলা আছে যে রনি 1 লক্ষ টাকা দিয়ে একটি ফটোকপি মেশিন ক্রয় করলো। সে আশা করে উক্ত ফটোকপি মেশিন থেকে পরবর্তী 5 বছর পর্যন্ত নিম্নোক্তভাবে নগদ আন্তঃপ্রবাহ হবে 1, 2, 3, 4, 5 এবং নগদ আন্তঃপ্রবাহ হবে 30,000, 25,000, 35,000, 40,000 এবং 30,000 এবং উক্ত তথ্য থেকে এ প্রকল্পের পে ব্যাক সময় নির্ণয় করো, এটা বলা হয়েছে। সো দেখো এখানে কিন্তু আন্তঃপ্রবাহটা অসমান হবে, এর কারণ হচ্ছে আমার প্রতি বছরের আন্তঃপ্রবাহ কিন্তু সমান না। এখানে দেয়া আছে 30,000, 25,000, 35,000, 40,000, 30,000। সো তার মানে এখানে কিন্তু যে আন্তঃপ্রবাহ এগুলো কিন্তু ওলট পালট হচ্ছে বা এটা কিন্তু সমান না। তো সুতরাং যেহেতু অসমান আমার নগদ আন্তঃপ্রবাহ, সেক্ষেত্রে আমাদের যেহেতু অসমান নগদ আন্তঃপ্রবাহ, তো এই কারণে আমাদের যে পে ব্যাক সময় যে নির্ণয় পদ্ধতিটা সেটাও চেঞ্জ হবে, যেটা আসবে a প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। সো এ এর মান যেটা আসবে সেটা হচ্ছে 3, এরপরে আসে এনসিও সমান সমান 1 লক্ষ মাইনাস সি যেটা হবে সেটা হচ্ছে 90,000। এইটা 90,000 এবং এরপরে আসে আমাদের ডি। তো এইটা কিভাবে আসলো এটা জানার জন্য আমরা এই ছকটা দেখতে পারি। তো দেখো এখানে কি বলা আছে, 5টা বছর দেয়া আছে, আন্তঃপ্রবাহ দেয়া আছে। তো এখন এই 30,000-এর সাথে আমরা ক্রমযোজিত যে আন্তঃপ্রবাহ সেটা আমরা যোগ করব বা এটার কাজ হবে। সো প্রথমে আমরা পেলাম আন্তঃপ্রবাহ প্রথম বছরের, এবং প্রথম বছরের যে ক্রমযোজিত আন্তঃপ্রবাহ সেটা হবে 30,000। এরপর আসে দ্বিতীয় বছরের যে আন্তঃপ্রবাহ 25,000, এরপর দ্বিতীয় বছরের যে ক্রমযোজিত আন্তঃপ্রবাহ সেটা আসবে 55,000। এরপর আসবে তৃতীয় বছরের যে আন্তঃপ্রবাহ 35,000 এবং এই 35,000-এর সাথে আমরা যদি 55,000 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 90,000। এরপরে আমাদের চতুর্থ বছরের যে আন্তঃপ্রবাহ 90,000 যোগ 40,000 সমান সমান আসবে 1,30,000 এবং 1,30,000-এর সাথে আমরা যদি পঞ্চম বছরের আন্তঃপ্রবাহ যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1,60,000। সো তার মানে এখান থেকে কিন্তু আমরা আমাদের যে ক্রমযোজিত যে আন্তঃপ্রবাহ সেই জিনিসগুলো আমরা নির্ণয় করলাম। কারণ হচ্ছে যখন আমাদের পেব্যাক সময় পদ্ধতির ক্ষেত্রে যদি আমাদের আন্তঃপ্রবাহ অসমান থাকে সেক্ষেত্রে আমরা এই প্রসিডিওরটা ফলো করব। তো এখন আসি আমাদের a প্লাস এনসিও মাইনাস সি। তো আমরা কিন্তু প্রথমেই দেখেছিলাম যে কোনটা a হবে, কোনটা c হবে, কোনটা d হবে। সো এখানে যে c এর মান সেটা আমরা পেলাম 90,000। কারণ হচ্ছে দেখো এখানে আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল 1 লক্ষ টাকা। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি 4 নাম্বার বছরে এসে আমাদের যে কাঙ্ক্ষিত বিনিয়োগ ছিল, কাঙ্ক্ষিত না, আমাদের যে বিনিয়োগ ছিল সেটা কিন্তু পুরোপুরি উঠে আসছে। অর্থাৎ দেখো 3 নাম্বার বছরে ছিল আমাদের ক্রমযোজিত আন্তঃপ্রবাহ 90,000 এবং 4 নাম্বার বছরে ছিল আমাদের ক্রমযোজিত আন্তঃপ্রবাহ 1,30,000। সো 90,000 থেকে আমরা যদি 1,30,000, তার মানে এর মাঝেই কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে আন্তঃপ্রবাহটা সেটা কিন্তু বা হচ্ছে আমাদের এই যে কাঙ্ক্ষিত যে 1 লক্ষ টাকা সেটা বিদ্যমান, অর্থাৎ এই টাকাটা 3 বছরের পরে উঠে এসেছে এবং 4 বছরের আগে। সো তার মানে যেই বছরে আমরা একদম শিওর হয়ে যাব যে এই বছরে টাকা উঠেই গেছে, তার আগের বছরের ক্রমযোজিত যে আন্তঃপ্রবাহ সেটা হয়ে যাবে আমাদের সি। এরপরে আসবে আমাদের ডি। ডি হবে আমাদের এই যে পরবর্তী বছরের যে আন্তঃপ্রবাহ, এখানে আমাদের ডি হবে। সো এইটা চলে আসলো আমাদের, আমরা যদি এখানে একটু লিখে দেই তোমাদের সুবিধার জন্য, আমাদের এই যে পরের বছরের যে আন্তঃপ্রবাহ এটা হয়ে যাবে আমাদের ডি। সো সরি, এটা যদি একটু ডি এর মতো দেখতে নাও হতে পারে, বাট তোমরা এটা এখানে ধরে নেবে যে এখানে ডি আসবে মূলত। তো তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখে দিচ্ছি। সো এটা আসবে আমাদের ডি, অর্থাৎ হচ্ছে আমাদের যে আন্তঃপ্রবাহ সেটা পরবর্তী যেই বছরের ক্রমযোজিত আন্তঃপ্রবাহ হবে তার পরের বছরের যে আন্তঃপ্রবাহ এটা হবে আমাদের ডি এবং এখানে 3-এর ক্ষেত্রে বা এটা হবে আমাদের এ। সো আমাদের সূত্র আসলো a প্লাস এনসিও। এনসিও হচ্ছে আমাদের প্রাথমিক বিনিয়োগ মাইনাস সি যেটা সেটা হচ্ছে 90,000 ডিভাইডেড বাই ডি, সেটা হবে আমাদের আন্তঃপ্রবাহ। সো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত যে পেব্যাক সময় সেটা হচ্ছে 3.25 বছর। অর্থাৎ আমাদের এই ফটোকপি মেশিনের প্রারম্ভিক বিনিয়োগ 1 লক্ষ টাকা, যা 3.25 বছরে ফেরত পাওয়া যাবে। সো তার মানে এই যে প্রবলেমটা বা এই প্রকল্পের ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত যে পেব্যাক সময় সেটা হচ্ছে বা পেব্যাক পিরিয়ড সেটা হচ্ছে 3.25 বছর। সো এটাই গেল আমাদের মূলত সলভ করার ওয়ে। অর্থাৎ আমরা এখানে দেখলাম যদি আমাদের আন্তঃপ্রবাহ সমান হয়
এবং যদি আমাদের আন্তঃপ্রবাহ অসমান হয় সেক্ষেত্রে আমরা কি করব সেই জিনিসটাই আমরা নির্ণয় করা দেখলাম। এবার আমরা আলোচনা করব আমাদের এই পেব্যাক সময় পদ্ধতির অর্থাৎ পরিশোধকাল পদ্ধতির আমাদের কিছু সুবিধা সমূহ নিয়ে, অর্থাৎ এই পদ্ধতির কিছু সুবিধা রয়েছে, কিছু অসুবিধা রয়েছে। সো প্রথমে আমরা আসি সুবিধা নিয়ে। তো প্রথমেই আসে পরিশোধকাল পদ্ধতি সহজবোধ্য, সহজে নির্ণয় করা যায় এবং এই পদ্ধতিটা সহজ বলে নির্ণয় করতে সময় ও ব্যয় কম হয়ে থাকে, অর্থাৎ সহজ জিনিস কিন্তু আমরা খুব তাড়াতাড়ি নির্ণয় করতে পারি। এরপর আসে এই পদ্ধতিতে বিনিয়োগকৃত অর্থ কত দিনের মধ্যে ফেরত আসবে তা জানা যায় বলে একজন বিনিয়োগকারী তার বিনিয়োগকৃত অর্থের ঝুঁকি সম্পর্কে জ্ঞাত হতে পারে। তাই দীর্ঘমেয়াদী ঝুঁকি পরিহার করতে পারে। এরপর আসে এই পদ্ধতিতে প্রকল্পের তারল্যের প্রতি বেশি জোর দেওয়া হয়, ফলে প্রতিষ্ঠানের তারল্য সমস্যা দূরীকরণ সহজ হয়। এরপর আসে ছোট বিনিয়োগকারীরা জানতে পারে কত সময় পরে তাদের অর্থ ফেরত আসবে। এবং সবশেষে যেটা সুবিধাটা সেটা হচ্ছে এই পদ্ধতিতে প্রকল্প নির্বাচন করা সহজ, যে প্রকল্পটির অর্থ দ্রুত ফেরত আসবে সেটি নির্বাচন করা হবে। অর্থাৎ খুবই সিম্পল একটা কনসেপ্ট, সেটা হচ্ছে আমি ইনভেস্ট করব, যে প্রকল্প থেকে আমি আগে টাকা ফেরত পাবো আমার বিনিয়োগকৃত অর্থ সেই প্রকল্পে আমি বিনিয়োগ করব। একদম খুবই ইজি কথা। এবার আমরা আসি আমাদের এই পদ্ধতির আমরা যে এত সুবিধা দেখলাম এখানে কিন্তু আমাদের কিছু অসুবিধাও রয়েছে। সর্বপ্রথম যেটা আসে নগদ প্রবাহের সময়কাল বিবেচনা করে না। এরপরে আসে মূলধন ব্যয় বিবেচনা করে না, অর্থের সময় মূল্য বিবেচনা করে না। এটা কিন্তু অন্যতম একটা সমস্যা, কারণ হচ্ছে এরকম যদি মনে হয় যে আমি আজকের 1 লক্ষ টাকা আমার 5 বছর পরে 1 লক্ষ টাকা উঠে আসছে, বাট 5 বছর পরের 1 লক্ষ টাকা আর আজকের 1 লক্ষ টাকা কিন্তু সমান মূল্য বহন করে না, দুটার মাঝে কিন্তু কিছু ডিফারেন্স আছে। সো এই যে ডিফারেন্সটা এটার জন্যই কিন্তু মূলত এখানে বলা হয় অর্থের সময় মূল্য বিবেচনা করা হয় না, যেটা আমাদের টাইম ভ্যালু অফ মানির ক্ষেত্রে অন্যতম একটা সমস্যা। এরপরে প্রকল্পের মুনাফা অর্জন বিবেচনা করা হয় না, প্রকল্পের ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করে না এবং সবশেষে ফার্মের সম্পদ সর্বাধিকরণ উদ্দেশ্যের সাথে এইটা পুরোপুরি অসঙ্গতিপূর্ণ। তো এগুলো গেল আমাদের এই যে পে ব্যাক পিরিয়ডের সাথে বা পে ব্যাক পিরিয়ডের কিছু সুবিধা এবং অসুবিধা সমূহ নিয়ে আলোচনা। এবার তোমাদের সুবিধার জন্য কিছু এমসিকিউ রয়েছে, তোমরা সবাই চেষ্টা করো এই এমসিকিউ গুলোর সঠিক উত্তর দিয়ে দিতে। তোমরা দেখে নাও প্রশ্নগুলো। তো সর্বপ্রথম বলা আছে কোন পদ্ধতিতে ব্যবসায় বিনিয়োগকৃত অর্থ ফেরত আসার সময় নির্ণয় করা হয়ে থাকে? আন্ত আয়ের হার, নিট বর্তমান মূল্য, পে ব্যাক সময়, গড় মুনাফার হার। এবং এরপরে আসে আমাদের পে ব্যাক পদ্ধতি মূলত কি? লাভের হার, মুনাফার হার, সময়কাল, ফেরত হার। সো আমাকে বলো এই দুটো প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো আমরা যদি সঠিক উত্তরগুলো দেখি তাহলে কিন্তু এখান থেকে আমরা বলতে পারি যে পে ব্যাক সময় পদ্ধতিতে বিনিয়োগকৃত অর্থ ফেরত আসার সময় নির্ণয় করা হয় এবং এরপরে আসে পে ব্যাক পদ্ধতি মূলত বা পে ব্যাক পদ্ধতি বলতে মূলত সময়কালকে বোঝানো হয়ে থাকে। এরপরে আসে প্রকল্পে বিনিয়োগকৃত অর্থকে বার্ষিক নগদ প্রবাহ দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় এবং কোনটি পে ব্যাক সময় পদ্ধতিতে বিবেচনা করা হয় না? তো আমাকে বলো এই দুটো প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে আমাদের প্রকল্পের বিনিয়োগকৃত অর্থকে বার্ষিক নগদ প্রবাহ দিয়ে ভাগ করলে পে ব্যাক সময় পাওয়া যায় এবং এরপরে আসে কোনটি পে ব্যাক সময় পদ্ধতিতে বিবেচনা করা হয় না। অর্থের সময় মূল্য পদ্ধতিতে কিন্তু এই পে ব্যাক সময় পদ্ধতি বিবেচনা করা হয় না। সো তার মানে আমরা এখানে পেলাম এই প্রশ্নের সঠিক উত্তর হবে পে ব্যাক সময় এবং অর্থের সময় মূল্য। তো এরপরে আসে প্রকল্পে বিনিয়োগকৃত অর্থ থেকে আগত আন্তঃপ্রবাহগুলো সমান হলে পে ব্যাক সময় নির্ণয় কোন সূত্র ব্যবহৃত হয়? বিনিয়োগ গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ, বার্ষিক নগদ প্রবাহ ডিভাইডেড বাই বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। এবং এরপরের প্রশ্নে আছে যে প্রকল্পের পে ব্যাক সময় কম সেটি কি করা হয়? বর্জন করা হয়, গ্রহণ করা হয়, বিবেচনা করা হয়, সংরক্ষণ করা হয়। সো তোমরা একটু চিন্তা করো এগুলো সঠিক উত্তর কি হবে। তো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি এই প্রশ্নের উত্তর যে সঠিক উত্তর সেটা হবে যে প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ এবং যে প্রকল্পের পে ব্যাক সময় কম সেটি কিন্তু বিবেচনা করা হয়ে থাকে, কারণ হচ্ছে যেই প্রকল্পের পে ব্যাক সময় কম তত কম সময়ে ওই প্রকল্পের যে বিনিয়োগকৃত অর্থ সেটা ফেরত আসবে এবং পুরো পে ব্যাক পিরিয়ডে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করেছি। তো বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে এই পুরো ভিডিওটা দেখার জন্য। আমি আশা করব তোমরা সবাই খুব ভালোভাবে এই কনসেপ্টগুলো বা টপিকগুলো বুঝতে পেরেছো।
তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।